সুপ্রভাত বন্ধুরা, চলো আজকে আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দিল্লির দর্শনীয় স্থানগুলি। তাই সকাল সকাল আমরা রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম ভালো কোনো ধাবাতে গিয়ে দাঁড়াতে। সেখানে এসে আমরা মশালা ধোসা ও প্লেন ধোসা অর্ডার করেছিলাম, কিন্তু খেতে এতই দারুণ ছিল যে সবাই 2-3টে করে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম দিল্লি ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য রাজঘাট। দেখতে পাচ্ছ আমরা রাজঘাট পৌঁছে গেছি। প্রথমে ঢুকতেই সিকিউরিটি চেকিং রয়েছে। আমরা চেকিং করিয়ে ভেতরে ঢুকে পড়লাম। জায়গাটা সত্যিই অসাধারণ, চারিদিকে গোলাপি বোগেনভিলায় ভরা। ঢুকতেই বাপুজির সম্বন্ধে লেখা একটি স্তম্ভ চোখে পড়ল। ঢুকতেই চোখে পড়ল প্রচুর ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণের জন্য এসেছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবার আমরা তোমাদেরকে দেখাবো সেই স্থানটি যেখানে গান্ধীজিকে দাহ করা হয়েছিল। তার আগে তোমাদের রাজঘাট সম্বন্ধে কিছু তথ্য জানাই। রাজঘাট হলো ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স। স্মৃতিসৌধটি প্রথমে মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়, যেখানে 1948 সালের 31শে জানুয়ারি তার দাহস্থানকে চিহ্নিত করার জন্য একটি কালো পাথরের মঞ্চ নির্মাণ করা হয় এবং এর এক প্রান্তে রয়েছে চিরন্তন প্রজ্বলিত শিখা। রাজঘাট ঘোরা শেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান অক্ষরধাম মন্দিরের উদ্দেশ্যে। बंद हो गया था। यमुना जी जो है, देखो अभी दिखाता हूँ आपको। ये यमुना महारानी जी स्टार्ट हो गई हैं इस फ्लाईओवर से। यमुना जी ये फ्लाईओवर बंद कर दिया तो ऊपर तक पानी आ गया था, समझ रहे हो? ये देख रहे हो, इस पे जंग लगा हुआ है। ये पूरा पानी यहाँ तक आ गया, देखो जंग भी लग गया। देखो ऊपर तक पानी आ गया था यमुना जी के नीचे। আমরা যমুনা নদীর জল, তাই তো নাকি? বুঝেছো, ওরা অক্ষয় বলি, ওরা অক্ষয় বলি, মানে যার ক্ষয় হয় না। অক্ষয়, হ্যাঁ বলে না অক্ষয়। आपका आपका और जैसे असली है ना, वही अक्षरधाम ही बोलते हैं। अक्षरधाम ख लगाते हैं, क्या कीजिए ख लगाते हैं। আমরা অক্ষরধাম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। অক্ষরধাম মন্দির, যেটি স্বামীনারায়ণ মন্দির নামেও পরিচিত, গিনিস বিশ্ব রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির, যেটি পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি। অক্ষরধাম মন্দিরটিকে স্থানীয়রা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির নামেও বলে থাকেন। শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার গুরু স্বামী মহারাজের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করা হয়। দিল্লিতে ঘুরতে গেলে তোমরা এই মন্দিরটি অবশ্যই ঘুরে দেখে এসো। 2005 সালে মন্দিরের কাজ সম্পন্ন হওয়ার পরে দর্শক, ভক্ত ও পর্যটকদের জন্য এই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। যমুনা নদীর তীরে অবস্থিত এই মন্দিরের একাংশে দামি পাথর দিয়ে স্বামীনারায়ণ ও ভারতের ইতিহাস বর্ণিত আছে। মন্দিরে ঢোকার জন্য অনেকগুলি সিকিউরিটি চেকিং করিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি। সন্ধ্যার সময় এখানে সুন্দর একটি লাইটিং শো হয়। আশা করি যেটা তোমরা আগে কখনো দেখোনি। ভীষণই সুন্দর। আর হ্যাঁ, মন্দিরের প্রবেশের সময় তোমরা কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট সাথে নিয়ে যেতে পারবে না। সেগুলো জমা রাখার জন্য তোমাদেরকে কোনো পয়সা দিতে হবে না। তোমরা বিকাল বিকাল এখানে আসলে সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখে সন্ধ্যায় লাইটিং শোটি উপভোগ করে যেতে পারবে। পরবর্তী দর্শনীয় স্থান দিল্লিতে অবস্থিত বাহাই সম্প্রদায়ের পূজার স্থানগুলির অন্যতম একটি স্থান লোটাস টেম্পল বা কমল মন্দির। 1986 সালে এটির নির্মাণ কাজ শেষ হয়। এই মন্দিরের কারুকার্য পদ্ম ফুলের মতো হওয়ায় এটিকে ভারত উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে বিবেচনা করা হয়।
অন্যান্য সকল মন্দিরের মতো কমল মন্দিরেও জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। এই মন্দিরে 2500 মানুষের একসঙ্গে বসে প্রার্থনা করার ব্যবস্থা রয়েছে। মন্দির ভবনের ওপরের অংশ মার্বেল পাথর দিয়ে 27টি পদ্ম ফুলের পাপড়ি তৈরি করা হয়েছে। মন্দিরে প্রবেশ করার পূর্বেই জুতো খুলে জমা রাখতে হবে, তার জন্য কোনো টাকা লাগবে না। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। দিল্লিতে গেলে অবশ্যই লোটাস টেম্পলটি ঘুরে আসবে। ক্ষণিকের জন্য হলেও এক অদ্ভুত স্বর্গীয় সুখ উপলব্ধি করতে পারবে। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান কুতুব মিনার। কুতুব মিনারে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে দীর্ঘ সময় তোমরা লাইনে না দাঁড়িয়ে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অনলাইন টিকিট কাটতে পারো। টিকিটের মূল্য 30 টাকা মাথাপিছু। কুতুব মিনার বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার এবং ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্বের ঐতিহ্যবাহী স্থান। দিল্লির প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু হয়। তবে পরবর্তী সময়ে মিনারের ওপরের তলাগুলির কাজ সম্পন্ন করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রাচীন নিদর্শন। কুতুব মিনার উচ্চতায় 72.5 মিটার এবং সিঁড়ির সংখ্যা 379টি, যা মিনারের চূড়া পর্যন্ত রয়েছে। 1984 সালের আগে কুতুব মিনারের ভেতরের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যেত, কিন্তু একটা দুর্ঘটনায় 40 থেকে 42 জন ছাত্রছাত্রী মারা যাওয়ার কারণে দিল্লির প্রশাসন থেকে কুতুব মিনারের ভেতরের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কুতুব মিনারে অনেকটা টাইম কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নিউ দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। প্রতিদিনই এখানে প্রচুর সংখ্যক পর্যটক ঘুরতে আসে। দিনের আলোর থেকেও রাতের আলোময় ইন্ডিয়া গেটের সৌন্দর্য অনেকটাই বেশি। 1931 সালে নির্মিত এই সৌধটির আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইন্দো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরে তৈরি। ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে আমরা এবার চলে এলাম ভারতের পার্লামেন্ট তথা সংসদ ভবন ও রাষ্ট্রপতি ভবনটি দেখার জন্য। গেটের মুখেই সিকিউরিটি থাকার দরুন ভেতরে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ। দূর থেকেই আমরা ভারতের পুরনো সংসদ ভবন এবং ঠিক তার পাশেই তৈরি নতুন সংসদ ভবনটি দেখলাম। যদিও আমাদের কাশ্মীর ট্যুরের সময় দিল্লিতে যাওয়ার অন্যতম একটি কারণ ছিল এই সংসদ ভবন এবং রাষ্ট্রপতি ভবনটি দেখা। বন্ধুরা, তোমরা যে সামনের বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর তার পাশের বিল্ডিংগুলি হচ্ছে সচিবদের কার্যালয়। এবারের আমাদের পরবর্তী দর্শনীয় স্থান লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ ছিল না। আমরা মন্দিরের ভিতরে ঘুরে দেখলাম। সবশেষে এবার আমাদের হোটেল ফেরার পালা। আর হ্যাঁ, সারাদিনের জন্য আমরা যে গাড়িটি বুক করেছিলাম সেটি আমাদের 2500 টাকা নিয়েছিল। তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।